বিয়ে হওয়ার কিছুক্ষণ পরই সাফায়াত চেয়ারম্যান নতুন বউ নিয়ে নিজের বাড়িতে চলে এসেছে। মায়ের সাথে রুহিকেও নিয়ে এসেছেন উনি। হাসি খুশি দুবোন ও বাবার বাড়িতে এসেছে গতকাল। বিয়েতে ওরা উপস্থিত ছিল না। বাসায় বসে দুজনই বাবা ও নতুন মায়ের আসার অপেক্ষা করছিলেন। উনাদের দেখে এগিয়ে আসলো দুবোন। বাবার পাশে মা ছাড়া অন্য মহিলাকে দেখে চোখ টলমল করছে তাদের। সাফায়াত মেয়েদের মনের অবস্থা বিচক্ষণ করে গোপনে দীর্ঘশ্বাস ছাড়ল। নেহা সিদ্দিকী ঘরে প্রবেশ করতেই সাফায়াত এসে সদ্য বিবাহিত স্ত্রীর হাতটা ধরল। পরমুহূর্তে দুই মেয়েকে উনার হাতে হাত তুলে দিয়ে কোমল কণ্ঠে বলল, আমার মা হারা মেয়েদের জন্য তোমাকে ওদের দ্বিতীয় মা করে এনেছি নেহা। আমার মা হারা মেয়ে দুটোকে কখনো বুঝতে দিও না ওদের মা নিয়ে। আজ থেকে ওরাও তোমার মেয়ে। ওদের কখনো কষ্ট দিও না প্লিজ। মেয়ে দুটো আমার বড্ড আদরে। সাফায়াত চেয়ারম্যান একটু দম নিল। পরক্ষণে মেয়েদের দিকে তাকিয়ে পুনরায় আবারও বলল, আর মেয়েরা উনি তোমাদের সৎ মা বলে কখনো অবহেলা করো না তাকে। আমি আশা করছি তোমরা ওনার প্রাপ্য সম্মানটুকু দিবে। পাশে থাকা রুহির দিকে তাকিয়ে, আর এই হলো রুহি, তোমার নতুন মায়ের মেয়ে। এই রুহিও আজ থেকে তোমাদের আরেকটা বোন। তাই তোমরা সবাই মিলেমিশে থাকবে। নিজের কথা শেষ করে একটু দূরে সরে দাঁড়ালেন উনি। হাসি খুশি নিশ্চুপ নির্বাক। এরই মধ্যে নেহা সিদ্দিকী মৃদু হেসে হাসি খুশির গাল ছুঁয়ে বলল, যদিও আমি তোমাদের গর্ভধারিণী নয়, তবুও আমি তোমাদের মা হওয়ার চেষ্টা করব। রুহি যেমন আমার মেয়ে, তোমরাও তেমনই আমার মেয়ের মতোই থাকবে। সৎ মা বলে আমাকে দূরে সরিয়ে দিও না কখনো। তোমাদের যখন ইচ্ছে হবে জামাই নাতি নাতনিদের নিয়ে চলে আসবে বাবার বাড়ি। আমি তোমাদের কখনো অমর্যাদা করব না। তোমাদের যখন যেটা খেতে ইচ্ছে করবে মায়ের মতো আমাকেও মন খুলে বলবে। আমি আমার সাধ্য মতো তোমাদের প্রাপ্য সম্মানটুকু দিব। মেয়েরা এবারও নিশ্চুপ। নেহা সিদ্দিকী ওদের বিচক্ষণ চোখে পরখ করে হাসির কোলে থাকা হাসিবকে আদর করতে লাগলেন। বাচ্চাটা নতুন মানুষের আদর পেয়ে খিলখিল করে হেসে উঠল। হাসিব হচ্ছে হাসির ছেলে। সেবার মা মরার 2 মাস পরই ছেলে হয় তার। আর কয়েক মাস গেলে 1 বছর পূর্ণ হবে বাচ্চাটার। কেটে গিয়েছে কয়েকটি মাস। রুহি সেবার কয়েকদিন মায়ের সাথে থেকেই ঢাকা চলে গিয়েছে। হাসি খুশিও চলে গিয়েছে নিজেদের সংসারে। খুব অল্প সময়ের মধ্যেই ছন্নছাড়া সংসারটায় আবার প্রাণ ফিরে এসেছে নেহা সিদ্দিকীর স্পর্শে। মানুষ হিসেবে নেহা সিদ্দিকী চমৎকার। সবার সাথে তাল মিলিয়ে থাকছে। যদিও মেয়েরা তাকে বাঁকা চোখে দেখে মা বলে ডাকেনি কখনো। ব্যাপারটা ধারণা করেও বরাবরের মতো সূক্ষ্মভাবে সেসব এড়িয়ে যায় উনি। মেয়েরা মাঝে মাঝে বেড়াতে আসলে তাদের আদর যত্নের কমতি রাখে না নেহা সিদ্দিকী। স্ত্রীর আচরণে মুগ্ধ সাফায়াত চেয়ারম্যান। দুজনের মধ্যে ভালো একটা সম্পর্ক গড়ে উঠেছে ইতোমধ্যে। সময়গুলোই ভালোই চলছে। এভাবে আরও কয়েক মাস যেতেই নেহা সিদ্দিকীর মাঝে নতুন অস্তিত্বের আবিষ্কার ঘটে। ব্যাপারটা ক্লিয়ার হতেই আজ যখন টেস্ট করে জানতে পারে সে পুনরায় মা হতে চলছে, আনন্দে চোখ ভিজে গেল তার। রুহি জন্ম নেওয়ার পর আরও একটা সন্তানের জন্য অপেক্ষায় ছিলেন তিনি, কিন্তু হল না। এরই মধ্যে রুহির বাবা মারা গেল। স্বপ্ন সুখ সবকিছু ওল্ট পাল্ট হয়ে গেল। পুরনো চাপা পড়া সেই স্বপ্নেরা হাতছানি দিল নতুন সংসারে। নেহা সিদ্দিকী বেজায় খুশি। সাফায়াত চেয়ারম্যান বাহিরে। এখনো ব্যাপারটা কেউ শুনেনি। নেহা সিদ্দিকী সবার আগে কল দিল নিজের মেয়েকে। রুহি মাই ক্লাস করে বেরিয়েছে। এরই মধ্যে মায়ের ফোন পেয়ে রিসিভ করে সহাস্যে বলল, হ্যাঁ আম্মু বলো, কেমন আছো তুমি? খুব ভালো আছি আমি। তুই কেমন আছিস সোনা? মায়ের কথার মধ্যে আজ আলাদা একটা খুশির আভা ফুটে উঠছে যেন। বুঝতে পেরে রুহি বলল, আমিও ভালো আছি আম্মু। তোমাকে আজ ভীষণ খুশি মনে হচ্ছে, কারণ কি আম্মু? নেহা সিদ্দিকী লাজুক হেসে বলল, তোর নতুন ভাই বোন আসতে চলছে রুহি। আমি আজ ভীষণ খুশি। তুই খুশি হয়েছিস তো আম্মা? আনন্দে বাকরুদ্ধ হয়ে কিছুক্ষণ দাঁড়িয়ে রইল রুহি। একটা ভাই বোনের জন্য কত আফসোস ছিল তার মনে। ফাইনালি কেউ আসছে। তার কয়েক মিনিট সময় লাগলো ঘর থেকে বের হতে।
বাস্তবে ফিরে খুশিতে লাফিয়ে উঠল রুহি। মাকে জানালো, তুমি সত্যি বলছো আম্মু? আমার নতুন ভাই বোন আসছে। উফ, আমার যে কি আনন্দ লাগতাছে আম্মু। মন চাচ্ছে তোমাকে জড়িয়ে ধরে চুমু খাই। আমি আজই তোমার কাছে আসছি আম্মু, আজই আসছি আমি। মেয়ের পাগলামি দেখে হাসল নেহা সিদ্দিকী। পরক্ষণেই রুহি মাকে বিজ্ঞদের মতো এটা সেটা বলে উপদেশ দিল। মায়ের সাথে আরও কিছুক্ষণ কথা বলে ফোন রাখল রুহি। বাসায় এসে ততক্ষণাৎ গোছগাছ শুরু করল। মুখ থেকে তার হাসি সরছেই না। রুহিকে এত হাসি খুশি দেখে বান্ধবী সেতু জিজ্ঞেস করল, কি ব্যাপার রুহি, তুই এত খুশি কি নিয়ে? তখন থেকে দেখছি মিটমিট করে হেসেই চলছিস। ঘটনা কি দোস্ত? নতুন প্রেমে পড়লি নাকি? হুশ, খুশির কারণটা সবসময় প্রেমজনিত হয়ে থাকে নাকি? তাহলে তোর কি হয়েছে আমাকেও বলো। আমি আজ ভীষণ খুশি রে সেতু। আমার নতুন ভাই বোন আসছে রে। উফ, কবে যে ছুঁয়ে দিব ছোট ছোট হাত পাগুলো। আমার যে তরি সেইছে না। একগাল হেসে বলল রুহি। যা শুনে মুখ বিকৃত করে সেতু বলল, তোর কি কোনো লাজলজ্জা নেই রুহি? নিজের বিয়ের বয়সে মাকে বিয়ে দিলি কিছুদিন আগে, এখন আবার তোর মায়ের বাচ্চা হচ্ছে শুনে খুশিতে লাফাচ্ছিস। আমার তো শুনেই লজ্জা লাগছে। মানুষ এসব শুনলে কি? রুহির মুখভঙ্গিমা বদলে গেল। শক্ত কণ্ঠে সেতুকে থামিয়ে দিয়ে বলল, এর মধ্যে কোনটা লজ্জার দেখলি তুই? বিয়ে বাচ্চা এগুলো পবিত্র জিনিস। এগুলোর জন্য তোর লজ্জা লাগলেও আমার লাগছে না সেতু। আমার মায়ের কম বয়স, এই বয়সে তার বিয়ে সন্তানের চাহিদা থাকতেই পারে। এটা নর্মাল। সে তো কোনো পাপ কাজ করেনি। আর হলো লোক কি বলল, আই ডোন্ট কেয়ার। এই সমাজ তো পারে পবিত্র জিনিসগুলোকে নিয়ে হাসি মশকরা করতে, আর অবৈধনৈতিক কাজগুলোকে ফ্যাশন হিসেবে ব্যবহার করতে। যে সমাজ আমাদের ভালো থাকা নিয়ে ভাবে না, আমি সেই সমাজকে বরখাস্ত করেই চলব। আজ আমার মাকে নিয়ে যে কথা বলার সাহস দেখিয়েছিস তুই, নেক্সট টাইম এমন সাহস দেখাতে আসবি না, খবরদার। সেতুকে কিছু বলার সুযোগ না দিয়ে নিজের কাজে মন দিল রুহি। যা দেখে সেতু মুখ বাঁকিয়ে চলে গেল। অনেকটা টায়ার্ড হয়ে দুপুরে বাসায় ফিরল সাফায়াত চেয়ারম্যান। যা দেখে স্বামীকে ততক্ষণাৎ কিছু বলল না নেহা সিদ্দিকী। স্বামীকে খাবার খাইয়ে ঠান্ডা মাথায় বিষয়টি জানাল। সবটা শুনে সাফায়াত চেয়ারম্যান উত্তেজিত হয়ে বলল, যে ভুলের জন্য আমি আমার প্রথম স্ত্রীকে হারিয়েছি, সেই একই ভুল তুমিও করলে নেহা? এমনটা তো কথা ছিল না। নেহা সিদ্দিকী স্বামীকে বুঝালো, জানালো তার একটা সন্তানের চাহিদার কথা। কিন্তু এই শব্দ লোকটা আবারও নিজের রেপুটেশনের কথা ভেবে বাচ্চা নষ্ট করার জন্য হুমকি দিল। কিন্তু নেহা সিদ্দিকী একজন স্ট্রং মা। উনিও সাফ জানিয়ে দিল, দরকার পড়লে এই সংসার ত্যাগ করব আমি, তবু আমি আমার রক্তের অস্তিত্বকে খুন করব না। দুজনের ভিতর কথার অমিল হল, তর্ক হল। ইতিমধ্যে হাসি খুশিও জেনেছে ব্যাপারটা। রুহিও ইতোমধ্যে চলে এসেছে মায়ের কাছে। এখানে এসে সবটা শুনে গম্ভীর মুখভঙ্গিতে মায়ের পাশে দাঁড়াল। মাকে ভরসা দিল। বিকেলে খবর শুনে হাসি খুশি দুই বোন আসল। এসেই নেহা সিদ্দিকীকে খুশি গমগমে কণ্ঠে বলল, কাজটা একদম ঠিক করেননি আপনি। ভুল যখন করেই ফেলছেন, ভালোয় ভালোয় চুপচাপ বাচ্চাটা নষ্ট করে ফেলুন। একে তো বাবার দ্বিতীয় বিয়ের জন্য লজ্জায় মাথা হেট হয়ে গিয়েছে আমাদের, এটা নিয়ে কম কথা শুনিনি আমরা। এখন আবার এই বয়সে বাচ্চা। আপনি আমাদের রেপুটেশনের কথা ভাবলেন না একবার? আপনি বুঝতে পারছেন এটার জন্য শ্বশুর বাড়িতে কতটা অপদস্থ, লজ্জাজনক পরিস্থিতিতে পড়তে হবে আমাদের? আর বাবা, তুমিও। একটা ভুলের জন্য আমরা আজ মাহারা। নেক্সট টাইম আবারও একই ভুল। মেয়ের এহেন কথায় লজ্জায় মাথা নিচু করে ফেলল সাফায়াত। তার মুখে কোনো রা নেই। সবটা শুনে নেহা সিদ্দিকী শক্ত মুখে বলল, অসম্ভব। এই বাচ্চা নষ্ট করার প্রশ্নই আসে না। আমার ব্যক্তিগত সিদ্ধান্ত, তুমি চাপিয়ে দেওয়ার কে? আমি তোমাদের সবকিছু মেনে নেই বলে আমাকে দুর্বল ভেবো না তোমরা। আমি আমার বাচ্চা দুনিয়াতে আনবো, দেখি কে কি করতে পারে।
পাশ থেকে হাসি খেঁকিয়ে বলল, হ্যাঁ হ্যাঁ, আনবেনই তো। আমার মায়ের সংসারে ভাগিদার না আনলে সারা জীবন আপনি মাতুব্বরি করবেন কি করে? এই জন্যই লোকে বলে সৎ মা কখনো আপন হয় না। হা হা, আপনি কি আর আমাদের ভালো চাইবেন? যা শুনে নেহা সিদ্দিকী মুচকি হেসে বলল, মেয়েরা তোমরা বড় অকৃতজ্ঞ। এতক্ষণ চুপচাপ এদের কথা শুনছিল রুহি। এবার মুখ খুলল সে। মায়ের একটি হাত আলগোছে জড়িয়ে ধরে বলল, আমি অবাক হচ্ছি তোমাদের মানসিকতা কতটা নিচু। মাতৃত্বের মতো একটা পবিত্র জিনিসকে তোমরা কতটা বিশ্রীভাবে উপস্থাপন করছো। ছি, হোক বয়স, তবুও মাতৃত্ব অসম্ভব রকমের সুন্দর। মাতৃত্ব একটা মেয়ের পূর্ণতা, মাতৃত্ব সৃষ্টিকর্তার দেওয়া বিশেষ রহমত। মা হওয়ার মতো আনন্দ পৃথিবীর সকল আনন্দকে হার মানায়। আচ্ছা, মা হওয়ার বিষয়টা তোমাদের কাছে লজ্জাজনক? বাচ্চা বড় হয়ে গেলে পুনরায় একজন নারী পুরুষ মা বাবা হতে পারবে না, এটা কোন সংবিধানে বলা হয়েছে? কই আজ অবধি এমন ধরা বাঁধা নিয়ম তো কোথাও দেখিনি। বলতো বাচ্চা হওয়ার পিছনে মানুষের কি হাত আছে? আবার বাচ্চা না হওয়ার খেয়েও কি আমাদের কারো হাত আছে? কই নেই তো। যদি থাকতো তাহলে পৃথিবীতে কোনো নারী নিঃসন্তান থাকতো না। সৃষ্টিকর্তা কাকে কোন বয়সে সন্তান দান করবে এটা একান্তই তার ব্যাপার। যে জিনিস স্বয়ং সৃষ্টিকর্তা দিয়ে থাকেন তাকে নষ্ট করার মতো দুঃসাহস তোমরা কি করে দেখাও? তোমাদের কলিজা কাঁপে না একটা জীবন অকালে বিনাশ করার মতো পাপ আর দুটো নেই? এই পাপের সাথে জড়ানো প্রত্যেকটা মানুষকে সৃষ্টিকর্তার নিকট জবাবদিহি করতে হবে। তবু জেনে শুনে তোমরা কেন এই পাপকেই প্রাধান্য দিচ্ছ? এটাই কি আমাদের বর্তমান উন্নত শিক্ষা? এই যে এত এত অনৈতিক কাজ করছো এতে তোমাদের রেপুটেশন যায় না? কই যায় না তো। আর একজন বয়স্ক নরনারীর মা বাবা হলেই তোমাদের রেপুটেশন যাবে। হা হা, ও তোমরা তো এই সমাজের কথা চিন্তা করছো। আচ্ছা, একটু বলবে এই সমাজ আসলে কিসে খুশি হয়? জাস্ট কিসে? আমি তো দেখি এই সমাজের সব কিছুতেই সমস্যা। এই ধরো, একটা মানুষ একটু ভালো থাকছে, এটা নিয়েও তাদের সমস্যা। একটা মানুষ অসহায় পড়ে কষ্ট করছে, এটা নিয়েও সমস্যা। যে সমাজ আমাদের নিয়ে ভাবে না, আমরা কেন তাদের কথা চিন্তা করে এত এত বিসর্জন দিব পোয়াই? সমাজ সমাজ সমাজ, আমরা যে সব কাজে সমাজের দোহাই দেই, এই সমাজটা আসলে কি? এই সমাজ যে এত কথা বলে আমাদের, আচ্ছা ওদের কি আলাদা বাকশক্তি রয়েছে? এই সমাজ কাদের নিয়ে গঠিত? এই সমাজে কারা বাস করছে? তোমরা, আমরা মানুষেরাই তো বাস করছি। সবকিছু তো মানুষরাই বলছে। তাহলে আমরা মানুষেরাই যদি নিজেদের পাল্টে ফেলি, দৃষ্টিভঙ্গি বদলে ফেলি, তবেই তো সমস্যার সমাধান বেরিয়ে আসবে। অন্যায়কে অন্যায়, পাপকে পাপ, ভুলকে ভুল বলার মতো শত সাহস যাদের নেই, এরা নাকি আবার শিক্ষিত, এদের আবার রেপুটেশন। লম্বা কথা বলে থামল রুহি। পুরো ঘর জুড়ে নিস্তব্ধতা, কারো মুখে কোনো শব্দ নেই। মেয়ে তার কতটা বড় হয়ে গিয়েছে, আনন্দ কাঁদছে মা। রুহি একবার সবার দিকে দৃষ্টি বুলাইয়ে পুনরায় সাফায়াত চেয়ারম্যানের উদ্দেশ্যে বলল, আপনার কাছ থেকে এমনটা আশা করিনি আঙ্কেল। আপনার উচিত ছিল আপনার স্ত্রীকে সাপোর্ট করা। কি আর বলবো আঙ্কেল, আপনাদের থেকে কি বা আশা করব? আপনারা খুনি। আপনার প্রথম স্ত্রীর খুনি আপনি। আপনারা, উনি মারা যায়নি, বরং আপনারা কৌশলে খুন করেছেন। খুন করেছেন একটা অনাগত শিশুকে। আপনাদের মানসিকতা এতটা নিচু, এটা জানলে আমি আমার মাকে কখনো এখানে পাঠাতাম না। আমার মায়ের গর্ভের সন্তান নিয়ে তোমাদের যখন এতই সমস্যা, চিন্তা করো না আপুরা, আমি আমার মাকে আমার সাথেই নিয়ে যাবে। আমি আমার মাকে আমার সাথে রাখবো, তাকে পুরোপুরি সাপোর্ট করব। আমি নিজে তার যত্ন করব। বলতে বলতে নিজের মাকে জড়িয়ে ধরল রুহি। মায়ের কপালে চুমু খেল, ভরসা দিল। এই মায়ের রুহি মেয়েটার ভয়ঙ্কর কিছু সত্য কথা শুনে কেঁপে উঠল প্রত্যেকটা মানুষের আপন সত্তা। মস্তিষ্ক সচল হল, ফুপিয়ে কেঁদে উঠল হাসি খুশি। তারা কি এভাবে ভেবেছে কখনো? কখনো বুঝেছিল তার মাকে? উহু, কেউ তো তার মাকে বুঝেনি। উল্টো কতটা না কথা শুনিয়েছে মানুষটাকে।
নিজেদের সিদ্ধান্ত চাপিয়ে দিয়েছে সবাই মিলে। আজ যদি রুহির মতো তারাও তার মায়ের পাশে দাঁড়াতো, ভরসা দিত, আজ তারা মা হারা হতো না, তাদের মাও বেঁচে থাকত। বেঁচে থাকত একটা নিষ্পাপ প্রাণ। সমাপ্ত।